বহরমপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্র থেকে জিতে আসেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, যিনি বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সাংসদ। এবং এই বহরমপুর কেন্দ্রে তৃণমূল লড়াই করতে পাঠিয়েছে ইউসুফ পাঠানকে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, যিনি কেকেআরের হয়েও তাকে খেলতে দেখা গিয়েছে। বড় বড় ছয়ের জন্য প্রসিদ্ধ ইউসুফ পাঠান, সেই ইউসুফ পাঠানকে পাঠানো হচ্ছে বহরমপুর কেন্দ্রে। আর এবারও যদি অধীর চৌধুরী সেখান থেকেই লড়াই করেন, তাহলে কিন্তু অধীর চৌধুরী ইউসুফ পাঠান লড়াই দেখা যাবে বহরমপুরে। তবে আজকে তৃণমূল কংগ্রেস যে ৪২ জন প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তার মধ্যে কিন্তু চমক ইউসুফ পাঠান বলাই যেতে পারে, কারণ বাকি নামগুলো গত কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছিল যে তারা প্রার্থী হতে পারেন, যেমন রচনা ব্যানার্জি বা প্রাক্তন আইপিএস অফিসার, প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জি, তারা প্রার্থী হবেন। মোটামুটি এগুলো আলোচনায় চলে এসেছিল, তাদের নিয়ে জল্পনা ছিল, কিন্তু ইউসুফ পাঠানকে প্রার্থী করে বড় চমক দিয়েছেন। এবার দেখা যাক যে সেখান থেকে এই ইউসুফ পাঠান কার বিরুদ্ধে লড়াই করেন, অর্থাৎ কংগ্রেস কি আবারও অধীর চৌধুরীকেই প্রার্থী করবেন? অধীর গড়ে প্রার্থী ইউসুফ পাঠান। কল্যাণ চন্দ্র রয়েছেন। কল্যাণ, এই যে অধীর গড়ে তৃণমূল কংগ্রেস লড়াই করতে পাঠাচ্ছে ইউসুফ পাঠানকে, এই বিষয়টা মুর্শিদাবাদ বহরমপুরের মানুষজন তারা কিভাবে দেখছেন এখনো পর্যন্ত? দেখো, এটা হচ্ছে অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠান, যদিও চৌধুরী এখনো প্রার্থী ঘোষণা হননি, তবে খুব স্বাভাবিকভাবেই অধীর চৌধুরী ৫-৫বারের সাংসদ বহরমপুরে, সুতরাং কারো নাম আগামী দিনে ঘোষণা হবে সেটা ভাবাই যাচ্ছে। সবাই সেভাবেই এগোচ্ছে কংগ্রেস, এবং অধীর চৌধুরী বিলক্ষণ তিনিও জানেন। কিন্তু আজকের যে ব্রিগেডের সভা থেকে ইউসুফ পাঠানের নাম ঘোষণা হলো, তারপরে কিন্তু কিছুটা হলেও ব্যাকফুটে কংগ্রেস বলেই বোঝা যাচ্ছে, এবং দাবি করছে তৃণমূল। কারণ হচ্ছে যে অধীর চৌধুরী যেভাবে গত লোকসভায় জয়ী হয়েছিলেন, প্রায় ৯০ থেকে ১ লাখের মধ্যে ভোটে জয়ী হয়েছিলেন, সেই ভোট কিন্তু রেজাল্ট কিন্তু অন্যভাবে হয়েছে। আমরা যদি দেখি যে ২১-এর বিধানসভায় এবং বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে, কারণ ২১-এর যে বিধানসভা, একটু যদি সরে গিয়ে কথা বলো। ২১-এর যে, বুঝতে পারছো? হ্যাঁ, ২১-এর যে বিধানসভা, সেই বিধানসভায় কিন্তু কংগ্রেস একটিও সিট পায়নি। যে ৭টি, অর্থাৎ বহরমপুর লোকসভার যে ৭টি বিধানসভা, তার মধ্যে ৬টি বিধানসভা পেয়েছিল তৃণমূল। যে অধীর চৌধুরীর যে গড় বহরমপুর, সেই বহরমপুরও কিন্তু বিজেপি ছিনিয়ে নিয়েছিল, যার ফলে অধীর চৌধুরীর কোনো আসনই ছিল না এই লোকসভায়। এবং এই মুহূর্তে যে ইউসুফ পাঠানকে যখন প্রার্থী করা হলো, অধীর চৌধুরীকে আজকে কিছুক্ষণ আগে অধীর চৌধুরী সাংবাদিকদের সম্মুখীন হয়েছিলেন, তার মুখটা কিছুটা হলো বিচলিত লাগলো, বডি ল্যাঙ্গুয়েজ তার কিরকম একটু লাগলো অন্যরকম। অর্থাৎ তিনি যে সরাসরি চ্যালেঞ্জ করেন, যে তৃণমূলকে চ্যালেঞ্জ, বিজেপিকে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের সুর পাওয়া গেল না তার মুখে বলে মনে করছে রাজনীতির মহল। একটু তোমাকে ইন্টারাপ্ট করছে, জানতে চাইছি, তুমি বলছো অধীর চৌধুরী, তার সঙ্গে কথা বলা গিয়েছে, তিনি এই যে বাংলায় কংগ্রেস তৃণমূল জোট নিয়ে একটা আলোচনা চলছিল, কিন্তু শেষমেশ জোট হলো না, তৃণমূল কংগ্রেস একাই ৪২টা আসনে প্রার্থী ঘোষণা করে দিল, এ নিয়ে কোনো রিয়াকশন কি পাওয়া গেছে তার? হ্যাঁ, অধীর চৌধুরী এই বক্তব্য দিয়েছেন। তার দাবি, তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ার প্রবক্তা ছিলেন, সুতরাং তিনি কেন করে গেলেন তিনি ভালো বলতে পারবেন। তবে অধীর চৌধুরী আগেও জানিয়েছিলেন, অর্থাৎ অধীর চৌধুরী দাবি যে তিনি আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ইন্ডিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এবং সেটাই সত্য প্রমাণিত হলো। এবং সেই যে কেন থাকলেন না মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল, সেটা কিন্তু তৃণমূলই বলতে পারবেন, তিনি তা বলতে পারবেন না। এবং অধীর চৌধুরী, তুমি যদি দেখো যে আগের, অর্থাৎ এই আজকের ঘোষণার আগে অধীর চৌধুরী কিন্তু বারংবার তৃণমূলকে আক্রমণ করে গেছেন, এবং সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বহরমপুরের লোকসভায় প্রার্থী করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন। যার ফলে অধীর চৌধুরী পরের এই বক্তব্যকে কিন্তু তৃণমূল স্বাভাবিকভাবেই বিচলিত ছিল, স্বাভাবিকভাবে তৃণমূল জানিয়েছিল যে যদি জোটের প্রক্রিয়া রাজ্যে হয়, সেক্ষেত্রে অধীর চৌধুরী কেন বারবার তৃণমূলকে আক্রমণ করছেন, এবং কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই আক্রমণ তার কেন? এখন অধীর চৌধুরী যেটা বলছেন, অধীর চৌধুরী আজকে দাবি যে ভোট যেমন ২১-এর বিধানসভায় মেরুকরণের ভোট হয়েছিল, সেরকমই ভোট করতে চাইছে বিজেপি এবং তৃণমূল, যার কারণে বহরমপুরে ইউসুফ পাঠানকে দাঁড় করানো হলো। কারণ অধীর চৌধুরীর দাবি যে সংখ্যালঘু যে ভোট, সেই ভোট কিন্তু ইউসুফ পাঠান যাতে পায়, এবং হিন্দু যে ভোট, সেই ভোট যাতে বিজেপি পায়, এবং অধীর চৌধুরীকে হারানোর জন্যই কিন্তু ইউসুফ পাঠানকে এইখানে প্রার্থী করা হলো বলে দাবি করছেন অধীর চৌধুরী। কল্যাণ, তুমি যেমনটা বলছিলে, কোথাও গিয়ে কি ইউসুফ পাঠানকে প্রার্থী করায় অধীর চৌধুরী একটু ব্যাকফুটে চলে গেলেন? তিনি কি একটু এই বিষয়টা নিয়ে চিন্তিত মনে হলো? দেখো, এটা খুব স্বাভাবিক। অধীর চৌধুরী বডি ল্যাঙ্গুয়েজ একটা কথা বলে। অধীর চৌধুরী কিন্তু আজকে কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে বসেছিলেন, এবং সাংবাদিকদের যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তাতে কিন্তু তিনি সরাসরি ইউসুফকে যেমন আক্রমণ করেননি,
তেমনি কিন্তু চ্যালেঞ্জ করেননি। অর্থাৎ তার চ্যালেঞ্জের যে সুর, সবসময় যিনি অ্যাগ্রেসিভ হয়ে চলেন, সবসময় চ্যালেঞ্জ করেন, যে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন, সেই অধীর চৌধুরী কিন্তু ইউসুফ পাঠানকে চ্যালেঞ্জ কোনোভাবেই একটা কথা শব্দ দায়ী করেননি। বরং তিনি বলেছেন যে ইউসুফ পাঠানকে এনে ইউসুফ পাঠানকে সম্মান দেওয়া হয়নি। অর্থাৎ ইউসুফ পাঠানকে আগেই সম্মান দিতে পারত তৃণমূল যখন রাজ্যসভার এমপি হয় সেই সময় কিন্তু ইউসুফ পাঠানকে সেই পদ দিতে পারত। সুতরাং একটা বিশেষ করে ক্রিকেটার, ভারতীয় যে ক্রিকেটার, সেই ক্রিকেটারকে কেন আনা হচ্ছে অধীর চৌধুরীকে হারাতে? অধীর চৌধুরী কি চক্ষু হয়ে গেল তৃণমূলের? অধীর চৌধুরী কিছুটা কপালে চিন্তার ভাঁজ পড়েছে অধীর চৌধুরী। অনেক ধন্যবাদ কল্যাণ, কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে।